আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১৩। লিখেছেন ফাবিহা মম। সুরাইয়ার চিৎকারে রুমের ভেতরটা বিভীষিকা হয়ে উঠল। সন্ধ্যার আঁচটা আরো গাঢ় হয়ে অন্ধকার হয়ে গেল। চিৎকার করতে করতে গলা শুকিয়ে কাশতে লাগলো সুরাইয়া। বেগতির মাত্রায় কাশতে কাশতে দু হাতে গলা ধরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রুম এতটাই অন্ধকার ছিল যে সেখানে এক ফোঁটা আলো নেই। এদিকে ঘণ্টাখানেক চিল্লেও সুরাইয়ার লাভ হয়নি। সুরাইয়া বিবশ অবস্থায় হাঁপাতে হাঁপাতে ফ্লোরে মাথা লুটিয়ে ফেলল। চোখের পাতা বন্ধ করে সমস্ত দেহ ফ্লোরে ছেড়ে দিল। কানের মধ্যে ভো ভো শব্দ শুনতে পেলেও শরীর একেবারে শূন্য অনুভব করল। এরপর কিছুক্ষণ মনে নেই ওর। সন্ধ্যার আধার নামতে নির্জন রিসোর্টটা আরও নিস্তেজ হয়ে উঠল। প্রতিটি কটেজের বাইরে লাইট জ্বললেও ভুতুড়ের পরিবেশ লাগছিল। চারপাশ ঘিরে এত গাছপালা ছিল যেগুলো রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্য যথেষ্ট। বিশাল লম্বা লম্বা গাছগুলো কেমন ঝুঁকে আছে কটেজের দিকে। মাথা তুলে লম্বা গাছগুলোর দিকে তাকালে ভয়ে গা ঝমঝম করে উঠবে। মাগরিবের পর সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রিসোর্টে ফিরে আসলো। সবাই নিজেদের কটেজ ফিরে গেলেও আশ্চর্য ব্যাপার ঘটল ছেলেদের কটেজে। সৌভিক মাহাতিমকে দেখতে এসে ওর রুমটা বাইরে থেকে লাগানো দেখে। ও কিছুটা উদ্বিগ্ন হয়ে গেল। হঠাৎ পাশ থেকে সিয়াম জিজ্ঞাসু সুরে বলে উঠল, তোর ভ্রু কুঁচকাইল কেন? কিছু হইছে? সিয়াম প্রশ্ন শুনে কিছুক্ষণ নিরুত্তর চেয়ে রইল সৌভিক। এদিকে ওর চুপটি দেখে সিয়ামের মনেও খটকা লাগতে শুরু করলো। ও কিছু জিজ্ঞেস করবে তার আগে সৌভিক চিন্তাপিত সুরে বলল, মাহাতিম যদি কিছু লুকাতে শুরু করে তাহলে কিন্তু ঘাপলা। দরজা লাগানো দেখে আমার মনটা কেমন সাইরেন দিয়ে উঠল। আচ্ছা চল তো ওদিকে, একটু কাজ আছে। সৌভিক তর্জনী তুলে মেহনুরের রুমের দিকে ইশারা করলো। সিয়াম ওর ইশারা মোতাবেক ওর পিছু পিছু কটেজের দিকে পা বাড়ালো। মেহনুরের রুমটার কাছে এসে দরজা ভিড়ানো দেখে দুইজন বাইরে থেকে নক করলো। মেহনুর তখন বিছানায় শুয়ে বুকের নিচে বালিশ রেখে উপন্যাস পড়ছিল। সেই মনোযোগটা ভঙ্গ করে দিলে মেহনুর বইটা বন্ধ করে বিছানা থেকে নামলো। ছোট্ট সুরে আসুন বলে সৌভিক আর সিয়াম দরজা ঠেলে ঢুকলো। সৌভিক একটা হাসি দিয়ে শান্তচিত্রে মেহনুরকে জিজ্ঞেস করলো, তুমি তো কটেজের বাইরে যাও না? মাহাতিমকে দেখেছো? ও কোথায় গিয়েছে জানো? দুটো প্রশ্ন শুনে মেহনুর না সূচকে মাথা নাড়িয়ে দিল। ওর উত্তর দেখে সৌভিক আরও চিন্তিত হয়ে উঠল। মাহাতিম রিসোর্টের বাইরে গেলে জিপ নিয়ে বেরোবে, আশেপাশে থাকলে ওকে দেখা যাবে। কিন্তু ও যেহেতু এখানে নেই তার মানে কোথাও গেছে। সৌভিক অন্যমনস্ক ডুব দিলে আর কোনো প্রশ্ন করল না মেহনুরকে। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সিয়ামও বেশ উদ্বিগ্ন হয়ে কোমরে দু হাত রেখে আশেপাশে তাকাতে লাগলো। সবাই নিজ নিজ রুমে আছে। মাহাদি স্বামীকে রুমে শুয়েও সিসি গেম খেলছে। মেহনুর নিজের রুমে শুয়ে উপন্যাস পড়ছে। মাহাতিম নিশ্চয়ই কিছু করে হাওয়া হয়ে বসে আছে। সৌভিকের চিন্তান্বিত মুখটা দেখে সিয়াম কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা তুই কী নিয়ে চিন্তা করস ওইটা তো ক্লিয়ারলি বলবি। মাহাতিম ঘাপলামি যদি করেই থাকে এতে তোর চিন্তা করার কারণ কি? এবার সৌভিক পূর্ণ দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। বিরক্ত মুখে ওর দিকে শক্ত মেজাজে বলল, রিসোর্টের কোথাও সুরাইকে দেখতে পাইছিস? সিয়াম প্রশ্নটা শুনেই চরম বিস্ময়ের সঙ্গে সঙ্গে চতুর্দিকে দৃষ্টি দিল। কাউকে খোঁজার চেষ্টা করতে সুরাইয়ার কটেজের দিকে দৃষ্টি থমকে তাকালো। বন্ধ দরজার দিকে দৃষ্টি রেখে আশ্চর্য কণ্ঠে বলল, মাহাতি মোড়ে ইন্নানিল্লাহ। সিয়াম কথাটা শেষ করতে যেয়ে থেমে গেল। চাপা ভয়ত্ব চাহনি নিয়ে সৌভিকের দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালো। সৌভিক একটা ঢোক গিলে নিচের ঠোঁট দাঁতে কামড়ে ওকে সঙ্গে আসার জন্য ইশারা করলো। সিয়াম ওর ইশারাটুকু টের বুঝতে পেরে সৌভিকের পিছু পিছু পুনরায় চলতে থাকলো। ওরা হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের কাছে আসতেই আকস্মিক চমক ভঙ্গিতে শটান দাঁড়িয়ে পড়ল। আধো অন্ধকারের দূরের একটা লাইটের আলোয় পুকুর ঘাট দেখা যাচ্ছে। সেই ঘাটের কিনারা ঘেঁষে পকেটে দু হাত গুজে মাহাতিম দাঁড়িয়ে আছে। ওরা মাহাতিমের পিছন দিকে দাঁড়িয়ে আছে বলে মাহাতিম ওদের দেখতে পায়নি।
চুপচাপ পা চালিয়ে মাহাতিমের ডানে সৌভিক এবং বামে সিয়াম এসে দাঁড়ালো। দুজনই মাহাতিমের দিকে দৃষ্টি দিয়ে দেখল মাহাতিম পুকুরের টলটলে পানির দিকে তাকিয়ে আছে। ওরা দুপাশে এসে দাঁড়িয়ে আছে, সেটা একদম গ্রাহ্য করেনি মাহাতিম। নীরবতা প্রহর চলতে থাকলে সৌভিক নীরবতা ছিন্ন করে বলে, দোস্ত, ওর সাথে কি করছিস? বাতাসের শো শো ঠান্ডা হাওয়া আওয়াজ ছাড়া অন্য কোনো উত্তর এলো না তখন। সৌভিক উত্তরের জন্য তখনও মাহাতিমের দিকে তাকিয়ে আছে। সিয়াম তাগাদা দেওয়ার জন্য মুখ খুলবে, অমনি মাহাতিম অটল অবস্থায় শান্ত ভঙ্গিতে বলল, রুমে বন্দি। মাহাতিমের উত্তর শুনে কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন। পরক্ষণে সৌভিক কৌতূহলের জোরেই তীব্র উৎকণ্ঠায় বলল, তুই কি পাগল হয়েছিস? ওরা যদি জানতে পারে তাহলে কি অঘটন হবে জানিস? তুই কেন এই কাজ করলি মাহাতিম? সুরাইয়া কি দোষ? মাহাতিম এবার তিরিক্ষি দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। পকেটে দুহাত গোজা অবস্থায় ওর দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। সৌভিক স্থিরভাবে ওর অবস্থা বোঝার চেষ্টা করছে। সিয়াম পেছন থেকে মাহাতিমের কাঁধে হাত রেখে শান্ত সুরে ঘটনার ব্যাপারে জানতে চাচ্ছে। মাহাতিম ওদের দুজনের উদ্দেশ্যে ঠান্ডা মস্তিষ্কে বলল, কি করছি, কেন করছি, কি কারণে করছি, এসব উত্তর এই মুহূর্তে দেওয়াটা প্রয়োজন বোধ করছি না। তোরা আমাকে আপাতত 3টে দিনের জন্য একদম একা ছেড়ে দিবি। এই 3টা দিনের ভেতরে কি করব, কেন করব, কিচ্ছু জিজ্ঞেস করতে যাবি না। আমার রাস্তার ফুল সাজতে গিয়ে ফুলের সাথে কাঁটা ফেলে দিস না। নিশ্চয়ই আনসারি গাধামি করার পার্সোনালিটি রাখিনি, স্বাভাবিক থাক। মাহাতিমের কাছ থেকে অপ্রত্যাশিত উত্তর পেয়ে চুপ হয়ে গেল দুজন। ওদের সামনে দিয়ে দ্রুত পায়ে পুকুরঘাট থেকে রিসোর্টের অন্যদিকে ফিরল মাহাতিম। সৌভিক ও সিয়াম নিরুদ্যম ভঙ্গিতে কটেজের দিকে যেতেই হঠাৎ রুমবন্দি কথাটা মনে পড়ল। সদ্বিদ ফিরে পাওয়ার মতো চেতন হলে দুজনে নিজেদের দিকে বড় বড় চোখ করে তাকালো। একসাথে দুজন ঢোক গিলতেই শঙ্কা মুখে মাহাতিমের বদ্ধ দরজার দিকে তাকালো। অমনি ঝড়ের বেগে দৌড় লাগিয়ে ওরা দুজন কটেজে ঢুকে দরজা খুলতে গেল। তড়িঘড়ি করে দরজা খুলতেই সিয়াম প্রচণ্ড অস্থির হয়ে বলল, দোস্ত, ওই সুরেয়া যেন ঠিক থাকে, নাইলে কপালে বাস আছে। তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালা। সৌভিক তাড়াতাড়ি মোবাইলের বের করে ফ্ল্যাশ অন করলো। রুমের ভেতরে আলো ফেলতেই হঠাৎ ফ্লোরের উপর বেহুশ অবস্থায় সুরাইয়াকে দেখতে পেল। দ্রুত দুজনে রুমের ভেতরে ঢুকে সুরাইয়াকে ধরে ধরে বাইরে এনে গলা চড়িয়ে সবাইকে ডাকলো। সৌভিকের গলা কণ্ঠে পেয়ে সবগুলো কটেজ থেকে ছুটে এলো। শাহনাজ, সাবা, মেহিনুর দ্রুত রুম থেকে বেরিয়ে মাঠের প্রাঙ্গণটুকু পেরিয়ে ছেলেদের কটেজে উপস্থিত হলো। মাহাতিমের কটেজ যেই পরিষ্কার সিঁড়ির জায়গাটুকু ছিল সেখানে সুরাইয়াকে বসিয়ে ওর মুখে পানি ছিটা দিতে লাগলো। শাহনাজ ছুটে এসে অস্থির হয়ে তাড়াতাড়ি সুরাইয়ার পাশে এসে বসলো। সুরাইয়া মাথাটা কাঁধে নিয়ে বারবার ওর গাল ধরে ডাকতে থাকলো, কিন্তু সুরাইয়ার কোনোভাবেই উঠল না। সুরাইয়ার এমন অবস্থা দেখে সবার যেন আত্মা শুকিয়ে আছে। মেহিনুর দৌড়াতে গিয়ে হাতের বই ফেলে সুরাইয়ের পায়ের কাছে ঠান্ডা তালুতে হাত ঘষে দিচ্ছে। সাবা ওর মুখের উপর অনবরত পানি ছিটি দিয়ে ডেকেই যাচ্ছে। সুরাইয়ার কোনো হেলদোল না দেখে সাবির ডাক্তার ডাকতে মাইক্রো নিয়ে বেরোলো। নীতিপ্রীতি ফারিন আশ্চর্যজনক অবস্থায় মুষড়ে পড়েছে। সুরাইয়া কিভাবে মাহাতিমের রুমে আটকা পড়েছে কিছুতেই ওরা বুঝতে পারছে না। স্বামীক নীতির পেছন থেকে ওর কানের কাছে মুখ এনে বলল, মাহাতিম ভাই কি ফারিনের ব্যাপারে নিয়ে রিভেঞ্জ নিল? নীতি কণ্ঠ আরও নিচু করে খুব সাবধানে স্বামীকের উদ্দেশ্যে বলল, ভাইয়াকে ফারিনের ঘটনা বলা হয়নি। স্বামী কান খাড়া করে উত্তরটা শুনে নীতির পেছন থেকে সরে এলো। সিঁড়ির কাছে গিয়ে মেহিনুরের পাশে বসে শাহনাজের দিকে প্রশ্ন করল, সুরাইয়া কি ভাইয়ার সাথে দেখা করতে এসেছিল? ও কিভাবে রুমের ভিতর আটকা পড়ল শাহনাজ? স্বামীকের যুক্তিপূর্বক প্রশ্ন শুনে শাহনাজ শঙ্কিত ভাবটা চিন্তার দুয়ারে কড়া নাড়ল। সুরাইয়ার মাথার হাত বুলিয়ে দিতেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, ও তো ঘুমানোর জন্য চলে এসেছিল। এরপর কি হয়েছে জানি না, কিন্তু আমরা যখন চলে এলাম তখন সুরাইয়াকে পেলাম না। ফিরে এসে দেখলাম মেহিনুর নিজের রুমে উপন্যাস পড়ছে। আর কেউ সুরাইয়াকে কটেজে আসতে দেখেনি। এখন কিভাবে মাহাতিম ভাইয়ার রুমে আসলো আমি কিছুই জানি না।
এদিকে সামিকের অযথা জেরা দেখে লাথি মারতে ইচ্ছে করলো সৌভিকের। এখন যদি মাহাতিমের ফাঁদটা ধরে ফেলে তাহলে কি হবে জানা নেই। সৌভিক তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঘোরানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। ছটপট ভঙ্গিতে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি আমি ভুল করেছি। আসলে রুমের ভেতর যে সুরাইয়া ছিল সেটা আমি জানতাম না। দরজা খোলা ছিল বলে বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিতরে যে সুরাইয়া আটকা পড়বে কে জানতো। আই এম সরি গাইজ, আমি সত্যি বুঝতে পারিনি সুরাইয়ার এরকম অবস্থা হবে। আমি সত্যি দুঃখিত। সৌভিক সম্পূর্ণ মিথ্যা কথা বলে মাহাতিমের ঝামেলাটা নিজের কাঁধে নিল। এই ব্যাপারটা দেখে সিয়াম শুধু চুপ করে তাকিয়ে রইল। এখন কিছু বলা মানেই বিপদ, আর মাহাতিমের কাহিনী জানতে পারলে মহা সাংঘাতিক বিপদ। শাহনাজ ওর কথা শুনে ক্রুদ্ধ ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। কেন মুখটা রাগে ভস্ম হলো সেটা শুধু সৌভিকের কাছেই গোচর রইল। এদিকে আর দেরি না করে সবাই মিলে সুরাইয়াকে ধরাধরি করে কটেজের রুমে নিয়ে শুয়ে দিল। ডাক্তার এসে চেক করে বলল ভয় থেকে জ্ঞান হারিয়েছে, খুব শীঘ্রই সেন্স চলে আসবে। কেউ আর সুরাইয়ার রুমের ভিড় করলো না। সবাইকে নিজেদের রুমে যেতে বলে শুধু মেহনুর সুরাইয়ার পাশে রইল। সুরাইয়ার কপালে হাত বুলিয়ে দিতে দিতেই সময়ের কাঁটা রাত ৮টায় এসে পৌঁছলো। প্রায় ১.৫ ঘন্টার পর সুরাইয়ার ধীরে ধীরে চোখ খুললে মেহনুর ওর মুখের দিকে একটু ঝুঁকে বলল, বুবু খারাপ লাগছে? চোখ খুলো বুবু, চোখ বন্ধ করো না। মেহনুর কথাটুকু বলতেই গ্লাস এনে বিছানায় এসে বসলো। বালিশ থেকে সুরাইয়ার মাথাটা একটু তুলে অন্য হাতে গ্লাস এগিয়ে ঠোঁটের কাছে গ্লাস ঠেকালো। সুরাইয়া খুব দুর্বল ভঙ্গিতে ২ ঢোক পানি গিলে আবার বালিশে মাথা রাখলো। দুর্বল মাথা কণ্ঠে আস্তে ধীরে বলল, আমি কোথায় আছি মেহনুর? মেহনুর গ্লাসের পানিটুকু নিজের আঁচলের শেষ প্রান্তে ঢেলে শাড়ির আঁচলটা একটু ভিজিয়ে নিল। হালকা একটু নিংড়ে নিয়ে সুরাইয়ার গালের কপালে কানে বুলিয়ে দিতে বলল, তোমাকে কটেজের রুমে শোয়ানো হয়েছে বুবু, তুমি ওদিকটায় কেন গিয়েছিলে? সুরাইয়া প্রচণ্ড আরামবোধে চোখ বন্ধ করে নিল। মেহনুরের ছোট্ট সেবাটায় আলতো ঠান্ডা স্পর্শ পেয়ে বেশ শান্তি পাচ্ছিল। কপালে মেহনুর হাতটার উপর নিজের শক্তিহীন হাতটা রাখতেই মেহনুর একটু ধাক্কা খেলো যেন। ঠিক তখনই সুরাইয়া আলতো একটা ঢোক গিলে চোখ বন্ধ অবস্থায় বলল, আমি রুমে ঢুকেছিলাম, ওখানে কেউ ছিল না, রুম অন্ধকার ছিল। আমি রুমের ভেতরে ঢুকলে কে জানি বাইরে থেকে ইচ্ছে করে দরজা লাগিয়ে দিল। কত চিৎকার করলাম, দরজা ধাক্কালাম, লাইটের সুইচ খুঁজে ইচ্ছা মতো টিপলাম, কিন্তু কিচ্ছু হলো না, কিছুই হলো না। সুরাইয়া আড়ষ্ট কণ্ঠে কথা বলতে বলতে চুপ হয়ে গেল। ভেতর থেকে লম্বা একটা নিঃশ্বাস টেনে সশব্দে ছেড়ে দিল। চোখ বন্ধ করা অবস্থায় দুর্বল শরীরে শক্ত কণ্ঠে বলল, এখন এই রুম থেকে চলে যা, আমি একা ঘুমাতে পারবো। যখন তোকে আর সবাইকে ডেকেছি তখন তো আর আসতে পারিসনি। এখন তোদের দেখানো সেবার দরকার নেই। আর শোন, যাওয়ার আগে দরজা টেনে যাবে। কথাটা বলতেই মেহনুরের দিকে পিঠ দিয়ে ডান পাশ হয়ে শুলো ও। মেহনুর কথার বিপরীতে সবসময়ের মতো চুপ থেকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিল থেকে জগ নিয়ে খালি বোতলে পানি ভরে সেটা ওর মাথার কাছে রেখে দিল। রাতে যদি কারেন্ট না থাকে তাই সে চিন্তা করে একটা মোমবাতি আর দেশলাই প্যাকেট টেবিলের উপর রেখে দিল। মেহনুর দরজা টানার আগে আরেকবার সরল কণ্ঠে বলল, কিছু দরকার হলে ডাক দিও বুবু, আমি তোমার পাশের কটেজে আছি, আর সাবা বুবু তোমার বাম পাশের রুমে আছে, আমি গেলাম। সুরাইয়া আরেকবার ওকে তাড়না দিয়ে রুষ্ট গলায় বলল, কাহিনী করতে হবে না, বেরিয়ে যা। মেহনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে দরজা ভালো মতো টেনে দিল। কটেজের ৩ ধাপ সিঁড়ি ধরে নামার সময় আকাশের দিকে তাকালো। কালো আকাশটা যেন প্রচুর মেঘ জমে আছে। বিদ্রি পৃষ্ঠের মতো আলোর ঝিলিক মেঘে মেঘে খেলে যাচ্ছে। বাতাসের তেজও পূর্বের তুলনায় বেশি এখন। বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো ভিজে ভিজে বাতাস বইছে। গাছগুলো শাখা প্রশাখা নাড়িয়ে যেন ভয় দেখাতে চাইছে। মেহনুর মাথা নিচু করে সিঁড়ি পেরিয়ে ঘাসের উপর পা রাখল। বাদামি চামড়ার চটি জুতার দিকে দৃষ্টি রেখে ছোট ছোট পা ফেলে অনেক কিছু চিন্তা করতে থাকলো। ঠান্ডা তেজালো হাওয়ার জন্য খোপা করে চুলগুলো আগলা হতে লাগলো ওর। অন্যমনস্ক মেহনুর খুবই ধীর গতিতে পা ফেলে হাঁটতে থাকলো বাতাসের জন্য। খোপাটা একদম খুলেই গেল।
বিদ্যুতের বেগে পিঠ ছড়িয়ে কোমরের মৃদু বাধা পেয়ে একেবারে হাঁটুর কাছে চুলগুলো পৌঁছালো। রাতের আবছা অন্ধকারের বাতাসের তেজে ওর চুলগুলো উঠতে লাগলো। পরনে সাদা সুতির শাড়ি এবং পাড়টা গোলাপি রঙের ছিল। হিম জড়ানো বাতাসের জন্য গোলাপি ব্লাউজটা, গোলাপি হাতাটা আরেকটু কোনোই থেকে উপরে তুলল। আকাশে এখন গুড়ুম গুড়ুম শব্দ করে মেঘ ডাকছে। মেঘের থেমে থেমে ডাক চলতে থাকলে হঠাৎ পুরো চারপাশ আলোকিত হয়ে দিনের মতো উজ্জ্বল হলো, আর সেকেন্ডের মধ্যে উজ্জ্বলতা নিভে গিয়ে নিকষ কালোতে ফিরে আসলো প্রকৃতি। মেহনুর আর হাঁটল না তখন। আকস্মিকভাবে পা থামিয়ে মুখটা তুলে ছেলেদের কটেজের দিকে তাকালো। মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের আনাগোনা চলতে থাকলে শেষমেশ বাধ্য হয়ে নিজেকে শক্ত করে সেদিকেই পা বাড়িয়ে দিল। চোখের শান্ত নরম দৃষ্টি কটেজের দিকে স্থির রেখে কাছে চলে এলো। ঘাস থেকে সাদা টাইলসে সিঁড়িতে এক পা ফেলল। এভাবে পরপর 3টা সিঁড়ি অতিক্রম করে কটেজের প্রথম রুমটার দিকে এগোতে লাগলো মেহিনুর। কটেজের দ্বিতীয় রুমটার এমন খালি, এখানে সৌভিক আজ ঘুমায়নি। সে তোফের রুমে চলে গেছে, তাই রুমটা আলো ছাড়া অন্ধকার হয়ে আছে। মেহিনুর বারবার দু ঠোঁট ভেতরে পুরে জিহ্বা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। যেই পরিমাণ ভয় হচ্ছে, পানির তেষ্টায় বুকটা একদম ছটফট করে উঠছে। নিজেকে শান্ত স্থির রাখার জন্য জোরে একটা নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। সাদা টাইলসের জমিনে দৃষ্টি রেখে সামনে এগোনোর জন্য পা বাড়ালো। যতবার এক পা করে দরজার কাছে যাচ্ছে, ততবার মনে হচ্ছে কেউ বুকের যন্ত্রণার পাথর দিয়ে জোরে চাপা দিয়ে রেখেছে। মেহনুর ঠোঁট দুটো একটু ফাঁক করে অনবরত নিঃশ্বাস ছাড়ছে তখন। নিঃশ্বাসের তেজটাও বুকের ধুকপুকে সাথে তাল মিলিয়ে বেড়েছে। দরজাটার কাছে এসে দেখলো দরজাটা আধ ভেজানো। রুমের ভেতরে টেবিল ল্যাম্প জাতীয় লাইট জ্বালানো ছিল। সেই ল্যাম্পের অল্প আলো দরজার বাইরে একটুখানি এসে পড়েছে। মেহিনুর সেই আলোটা এক পলক দেখে নিজের দরজার ধীরভাবে ঠেলে ঢুকলো। সাদা টাইলস থেকে দৃষ্টি তুলে কাঙ্ক্ষিত জায়গায় ধীরগতিতে তাকাতে থাকলো। মাহাতিম তখন চেয়ারে বসে টেবিলে কি যেন একটা করছিল। মেহিনুর দৃষ্টি তুলে মাহাতিমের উন্মুক্ত পিঠ, পেশিবহুল হাত, মুখের ডান পাশটা একটুখানি দেখতে পাচ্ছিল। টেবিলের উপর ডান হাতটা তুমুল স্পিডে চলছে মাহাতিমের। মেহিনুর ওর দিকে আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেল মাহাতিমের হাতে একটা লাল পেন্সিল, আর সেই পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর মনোযোগের সাথে কি যেন লিখছে। মেহিনুর কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে সেটাই চিন্তা থাকলে ওখানেই কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রুমের দুপাশে বড় দুটো জানালা দিয়ে শো শো করে পর্দা উড়িয়ে বাতাস আসছিল। সেই সঙ্গে মেঘের গর্জন যেন আরও বেগ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ আকস্মিকভাবে বিদ্যুৎ পৃষ্ঠের বজ্রধ্বনি হলে অস্পষ্ট শব্দে শিউরে উঠল মেহিনুর। খট করে ডান হাতের পেন্সিল থমকে গেল মাহাতিমের। দোকানের কর্ণপথে যে শব্দটা আসলো তাতে আর চিন্তা না করে তৎক্ষণাৎ পিছু ফিরে তাকালো। টেবিল ল্যাম্পের আলোয় দরজার মুখে যে বালিকা ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে ভ্রু দুটো কুঁচকে নাকের দিকটা নেমে এলো। মেহনুর ওর বিরক্তি ভরা মুখটা দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, জরুরি কথা ছিল। কথাটুকু শুনতেই ভ্রু দুটো স্বাভাবিক হয়ে ভ্রুটা উপরে উঠল মাহাতিমের। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হাতের পেন্সিলটা টেবিলের উপর রাখলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই পাল্টা প্রশ্ন করে বলল, কি দরকার এখানে? মেহনুর ভীত চাহনি দিয়ে আরেকবার মাহাতিমের মুখটা দেখে নিল। এরপর নিচু গলায় নতমুখে বলল, আপনি সুরাইয়া বুবুকে কেন রুমে আটকে দিয়েছেন? যদি বুবুর কিছু হতো সেটার দায়ভার কি আপনি নিতেন? প্রশ্ন করেই মনে হলো মস্ত বড় ভুল হয়ে গেছে। কথাটা এভাবে না বলে সুন্দরভাবে বলা উচিত ছিল। লোকটা যদি রাগের মাথায় ওকেও রুমে আটকে দেয়, সুরাইয়াকে কেন রুমে আটকে দিয়েছে এই প্রশ্ন করাটাও এখন জরুরি ছিল। আর সবার সামনে প্রশ্ন করলে বিপাকে পড়তে হতো। এসব চিন্তায় মশগুল হতেই মাহাতিম তখন পা এগিয়ে মেহনুরের দিকে আসতে থাকলো। মেহনুর ফ্লোরের দিকে মাহাতিমের লম্বা ছায়াটা দেখে ভয়ে চুপসে যেতে লাগলো। বুকে আবারও সেই ধুকপুকানিটা হচ্ছে।
ঠোঁট দুটো সরু ফাঁক করে একটার পর একটা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। কি হবে এখন? রেগে গেল? সত্যি রেগে গেল? নিঃশ্বাসের গতি আরো বৃদ্ধি পাচ্ছে ওর। ছায়াটা কাছে আসতে আসতে একেবারে ওর শরীরের উপর পড়ল। যে ভয়টা এতক্ষণ ছিল না, সেই ভয়ের জন্যেই এখন আচমকা পিছুতে লাগলো মেহিনুর। কিন্তু পেছনের অবস্থা না দেখে না বুঝে পিছাতে থাকলে তৎক্ষণাৎ ধড়াস করে দরজায় ধাক্কা খেলো। ওই মুহূর্তে দরজার ভুলবশত চাপিয়ে ফেললো ও। ওর মন বলছে এই মুহূর্তে খুবই বোকার মতো কাজ করেছে, যার দরুন এখন সমস্ত শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত মৃদু ভঙ্গিতে কাঁপছে। সেই কম্পমান মাথাটা কোনোমতে পেছনে ঘুরিয়ে দরজাটার দিকে তাকালো। দরজা সম্পূর্ণ পুরোপুরি লেগে গেছে এখন, একটুও ফাঁকি দেবার উপায় নেই যেন। মাহাতিম আরও 2 পা এগিয়ে ওর সামনে এসে বলল, আমার রুমে আসার আগে চিন্তা করা উচিত ছিল। আমি তো চরম লেভেলের অসভ্য। এখন তুমি দরজাও বন্ধ করে দিয়েছ। এই মুহূর্তে যদি নন অফারেন্স কাহিনী করি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? বড় করে ঢোক গিলে মেহনুর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। ভেতরে ভেতরে কুঁকড়ে গেলেও সুরাইয়ার কথা চিন্তা করে সাহস জুগিয়ে বলল, আপনি বুবুকে রুমে আটকে দিয়েছেন কেন? মাহাতিম ওর কথা শুনে ঠোঁটের কোণে হাসি টানল। সেই হাসির আবশে বাভ্রু উঁচু করে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা তোমার বুবুকে আমি আটকাতে যাব কেন? মেহনুরের প্রচুর রাগ লাগছিল কথাটা শুনে, তবুও সেই রাগের চেয়ে এখন ভয়ের মাত্রাটাই বেশি। মাহাতিমের দিকে তাকিয়ে থাকতে ওর হাসি হাসি চোখ দুটো থেকে চট করে দৃষ্টি নামিয়ে ফেলল মেহিনুর। মাহাতিম ব্যাপারটা দেখে প্রচণ্ড মজা পেলেও মুখে হাসির আভাস ফুটালো না। মেহিনুর হাত দুটো পেছনে নিয়ে দরজা খোলার জন্য চেষ্টা করছে, কিন্তু নব অনেকটা উপরে থাকাতে হাত সেখানে পৌঁছলো না। বাইরে আরেকবার বাজ পড়লে তৎক্ষণাৎ বিকট শব্দ হলো। সেই শব্দের জন্য চমকে উঠতেই মেহিনুর ভেতরের অবস্থা টালমাটাল হচ্ছিল। মাহাতি প্রসন্ন মেজাজে শান্ত নয়নে মেহিনুরের মুখটার দিকে তাকিয়ে আছে। মনের বিরুদ্ধে ওর দিকে আরও এগিয়ে গিয়ে কয়েক ইঞ্চির দূরত্ব রেখে দাঁড়ালো সে। এই অবস্থা দেখে মেহিনুরের হৃদযন্ত্রণা ছিঁড়ে আসতে চাইছে। চোখের সামনে পেশিবহুল বুকটার দৃশ্য খুব নিকটে চলে এসেছে। বাধ্য হয়ে চোখ দুটো কুঁচকে আরও ব্যগ্ররূপে কাঁপাতে লাগলো মেহিনুর। ওর ভয়ের তো অবস্থায় আতঙ্কিত ভাব দেখে মাহাতিমের রাগ হলো। এখানে যখন আসার সাহস হয়েছে তখন ভয় পাওয়া হচ্ছে কেন? বিনা অনুমতিতে রুমে ঢুকেছ কোন সাহসে? কেন ওকে দেখে ভয় পেয়ে খালি পালাতে ইচ্ছে করে? সব প্রশ্নের গুটি পাকিয়ে মাহাতিম তরুণের বিবৃতিগুলো মানসপটে চিন্তা করতে থাকলো। সেদিন তরুণ যেভাবে যেই জায়গায় বেহার মতো স্পর্শ করেছিল, মাহাতিমও শুকনো রাগ অল্প গরুদ নিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। কাঁধের দিকটায় স্পর্শ করার উদ্দেশ্যে ধপ করে দরজার উপর হাত রাখল। মেহিনুর আরেক দফায় শিউরে উঠে মাথাটা সেদিকে ঘুরিয়ে দরজার উপর মাহাতিমের হাত দেখল। ঘন করে ঢোক গেলে মাহাতিমের দিকে আতঙ্ক দৃষ্টিতে তাকালো। মাহাতিম ওর অবস্থা দেখে শান্ত মেজাজে বলল, তোমার বোন নিজের কটেজে না ঢুকে আমার কটেজের দিকে এসেছিল। প্রথম বাক্য শেষ করতেই চট করে মেহিনুরের কাঁধে হাত ফেলে দিল মাহাতিম। মেহিনুর মাথা নিচু করে চোখ দুটো খিচি মেরে উঠল তখন। মাহাতিম বর্তমান ওকে বোকা বানানোর জন্য যে খেলাটা খেলছে সেটা অবশ্য ওর অভিনয় দেখে কেউ ধরতে পারবে না। মাহাতিম এবার অ্যাটিটিউড দেখিয়ে গমগম সুরে বলতে লাগলো, ওকে আমার রুমে একা দেখে মারাত্মক শান্তি লেগেছে বুঝেছ? কথাটা শেষ করতে মেহিনুর চমকিত ভঙ্গিতে চোখ খুলে তাকালো। মাহাতিম ওর বিস্ময় ভরা সরল মুখটা দিকে তাকিয়ে কাঁধ থেকে হাতটা উঠালো মাহাতিম। সেটা ওর খোলা চুলের উপর রেখে শান্ত ভঙ্গিতে বোলাতে লাগলো। মেহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিমের দিকে। বিস্ময়ের ভাব এখনও ওর কাটেনি। সুরাইয়াকে একা পেয়ে কিছু করেছে কিনা সেই তুচ্ছ চিন্তা মাথায় আনতেও কষ্ট হচ্ছে ওর। মেহিনুরের অমন স্থির চাহনি দেখে মাহাতিম ওর থুতনিটা আরেকটু উপরে তুলে দিল। ওর দিকে নিজের মুখটা একটু নামিয়ে নিচু সুরে বলল, শাড়িতে ওকে বলিউডের শিল্পা শিটির মতো লেগেছে। উদাহরণের অবস্থা দেখে বুকটা সজোরে ধক করে উঠল মেহিনুরের। এই লোকটার চেহারার দিকে দেখে তো কখনো চরিত্র আন্দাজ সম্ভব না।
তরুণের মতো আচরণ এই লোকটার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না। মেহেনুরের গালের কাছে অনেকগুলো চুল এসে ঝাপটা খাচ্ছে তখন। সেটা দেখে মাহাতিম নিজের ডান হাতটা আবার উপরে তুলল। তর্জনী আঙুলটা কপালে ছুঁয়ে ছুঁয়ে গালের কাছে নামাতেই চুলগুলো কানের দিকে সরাতে থাকলো। মেহেনুর প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চোখ দুটো আপনা আপনি চোখ বন্ধ করে নিল। মাহাতিমের এক হাত এখনও ওর পিঠের চুলগুলোকে বুলিয়ে যাচ্ছে, অন্য হাতে কানের পিছনে চুল গুজে দিচ্ছে। মেহনুর তখন অদ্ভুত ঘ্রাণের মায়ায় ডুবে গিয়ে ঘোর আবেশ আবদ্ধ ছিল। মাহাতিমের শরীর থেকে আসা প্রাবন্ত ঘ্রাণশক্তি সমস্ত ইন্দ্রিয়ের দখল করে দিচ্ছিল। গভীর করে নিঃশ্বাস নিচ্ছিল মেহিনুর। সেই নিঃশ্বাস প্রশ্বাসের গভীরতার ছোট্ট বুকটা ফুলে ফুলে উঠছিল ওর। মাহাতিম গাঢ় গলায় ঠান্ডা সুরে বলল, অমন ভয়াবহ মেয়েকে একাকী রুমে দেখে অন্য বুদ্ধি চাপে। সেই অন্য বুদ্ধির জন্যই সেদিনের ঘটনা আবার রিপিট করতে চাইলাম। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, আমিও পুনরাবৃত্তি করে কারোর বীভৎস দিনটা আবার দেখতে চাইলাম। কথাটুকু চলতে চলতে ওর পিঠের চুলগুলো সন্তর্পণে সরিয়ে ফেলল মাহাতিম। আবারও সেই তরুণের ঘটনার মতো ওর পিঠের উপর 5 আঙ্গুল রাখল সে। বাইরে বাতাসের প্রবল ধ্বনি পৈশাচিকভাবে শোনা যাচ্ছে। মেঘের গর্জন বৃদ্ধি পেয়ে বজ্রকণ্ঠের সুর ধরেছে এখন। প্রকৃতির সেই নিবিড় খেলায় মেহিনুর আবারও বিশ্রী দিনটার কথা দু চোখের পাতায় কল্পনা করতে লাগলো। তরুণের একপেশে জঘন্য হাসি, লাইটার নিয়ে অন অফ করা, জবরদস্তি করে পিঠের কাছে ব্লাউজের হুক খোলার চেষ্টা, নানা জায়গায় বিশ্রীভাবে চোখ বুলিয়ে দেখা, সব একে একে ওর বদ্ধ চোখের অন্ধকার পটে জল জ্যান্ত ভাবে ভেসে উঠল। মাহাতিম আজও সেই পিঠের উপর একইভাবে হাত রাখল, কিন্তু সেই হাত রাখল পরম আবেশে আলতো ছোঁয়ায়। প্রশস্ত বিশাল পেশিময় বুকটার মধ্যে উষ্ণতা দিয়ে আঁকড়ে ধরার জন্য শুধু এতটুকুই দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মাঝে বিশাল বড় বেড়িবাঁধ ছিল, যেটার নাম হলো অধিকার। আজ মাহাতিমের কাছে সেই অধিকার নেই, কোনো বাঁধ অতিক্রমের জোর নেই। মাহাতিম নিজেকে চূড়ান্ত সীমার নিয়ন্ত্রণ রেখে আবারও মেহনুরের বদ্ধ চোখের দিকে তাকিয়ে বলল, ওই অন্ধকার গোয়ালঘরটা কেউ বাজে স্পর্শ পেয়ে হাউমাউ করে কেঁদেছিল, ছাড় পাওয়ার জন্য চেষ্টা করছিল প্রচুর, ছোটাছুটি করাও বাদ দেয়নি একদম। কিন্তু আফসোস, কেউ যে তাকে উদ্ধার করতে আসেনি। শেষ মুহূর্তে যদি ছাড় পাওয়ার উসিলা না পেত, তাহলে সে কি এখনো সুস্থ থাকতো? মাহাতিম কথাটা শেষ করতে মৃদু আভায় অবজ্ঞাপূর্ণে হেসে দিল। নিয়তির খেলায় অঘটন ঘটতে কত মিনিট লাগতো, কিন্তু দুঃখটার কথা চিন্তা করে ছোট্ট মানুষটার বদ্ধ চোখ দুটো থেকে হঠাৎ গাল ছাপিয়ে পানি পড়তে লাগলো। বাইরের বড় বড় বৃষ্টি ফোঁটার মতোই তার অস্ত্রফোঁটাগুলো একে একে ঝরে পড়ছিল। মাহাতিম ওর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাঢ় করে নিঃশ্বাস টেনে নিল। পিঠ থেকে হাত সরিয়ে ওর ছোট কোমল মুখটা দু হাতের তালুতে নিজের মুখের দিকে উঁচু করে ধরল। নিচু কণ্ঠে আবার বলে উঠল, মেহনুর আফরিন, তোমার কান্না দেখার জন্য যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে সেদিন কুকর্ম করেছিল, আজ তাকে ভেতরে ঢুকিয়ে কান্নার একছত্র মূল্য বুঝিয়ে দিয়েছি। দু হাতের তালুতে আবদ্ধ মেহনুরের মুখটা চাপা কান্নার জন্য লাল হয়ে উঠল। নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে মাহাতিমের দু তালুর মাঝে অনেকক্ষণ কাঁদল ছোট্ট মানুষটা। অশ্রুমাখা মুখটা দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মাহাতিম। চোখ দুটোর উপর ঠোঁট বসিয়ে সকল কষ্ট দূর করার জন্য বেকুল হৃদয়টা খান খান করছিল যেন। আজ এই মুখটা চুপচাপ দেখা ছাড়া আর কোনো অধিকার নেই, একদম নেই, ন্যূনতম অধিকারও নেই। মেহিনুর কিছুটা শান্ত হলে ফুপানো ভঙ্গিতে চোখের পাতা খুলে ফেলল। লাল হয়ে আসা অশ্রুপূর্ণ দৃষ্টি দিয়ে মাহাতিমের দিকে চোখ রাখল। এই নাশ ঘাতক দৃষ্টির দিকে তাকানো সম্ভব না, ওই চওড়া ফোলা বুকের কাছে দাঁড়ানো সম্ভব না, আর শান্ত ভঙ্গিতে দাঁড়ালে কিছু একটা ঘটার প্রবণতা প্রবল। মেহনুর দ্রুত নিজের কান্না থামিয়ে দুগাল থেকে মাহাতিমের হাত সরিয়ে দিল। মাহাতিমের দৃষ্টি অগ্রাহ্য করে দরজাটার নব পেয়ে সেটা দ্রুত মুচড়ে বাইরে চলে গেল। মাহাতিম অপলক চাহনিতে রাতের
বাদলধারার মেহিনুরের বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়াটা দেখতে লাগলো। আজ আবারও সেই ছোট্ট বালিকা অগ্রাহ্য করে পালিয়ে ছুটল। খুব কাছে এসে হাতছানি দহন ঘাটিয়ে আবার শান্তভাবে পালিয়ে যাচ্ছে। গতরাতে মূলধারে বৃষ্টি হওয়ার জন্য রিসোর্টের এলাকাটা কর্দমাক্ত অবস্থা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি জমে গর্ত মতো হয়ে আছে। গাছের নিচগুলো স্যাঁতসেঁতে হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সকালের সোনালি আলোয় সবকিছু প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের উপর শিশির জমা পানিগুলো সূর্যের আলো পেয়ে ঝলমল করছে। মেহিনুর খুব সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নেয়, শাড়ি বাঁচিয়ে খুব সাবধানে রুমে ফিরে আসে। এলোমেলো চুলগুলো না আঁচড়ে শান্ত মনে কটেজ থেকে বেরিয়ে আসে। কটেজ থেকে একটু দূরে ঠিক ডান দিকটা বসার মতো আরেকটা কটেজ আছে। তবে কটেজ না বলে আড্ডাখানা বললে চলে। সিনেমায় যেমন দেখা যায় বিলাসী মানুষগুলো সকাল বিকাল শান্ত সময়টা চায়ের পসরা নিয়ে আড্ডা দেয়, ঠিক তেমনই একটা আড্ডার জায়গা সেখানে সুন্দর করে সাজানো হয়েছে। বড় বড় দুটো গোল টেবিল দিয়ে আড্ডাখানার অর্ধেকটা সাজানো হয়েছে। বাকি অর্ধেকটা বাগানের সিনসিনারি দেখার জন্য ডিভানের মতো সিস্টেম করেছে। মেহিনুর হাঁটতে হাঁটতে সেই কটেজের দিকে চলে গেল। দুটো নিচু সিঁড়ি অতিক্রম করে ভেতরে পা রাখলো। আড্ডাখানার কটেজটা একদম খোলামেলা, চতুর্দিকে দেয়াল ছাড়া, কিন্তু একটার পর একটা বিশাল বড় খাম্বা একটু দূরত্ব রেখে রেখে করা হয়েছে। মেহিনুর হাতে করে যে বইটা এনেছিল সেটা এমন সুন্দর জায়গায় পড়ার জন্য উত্তম। সোজা ডিভানের সাইডটায় চলে গিয়ে সেখানে বই খুলে বসলো। সামনে তাকাতেই বেশ চমৎকার একটা বাগান। সেখানে রং বেরঙের ফুল ফুটে আছে। ফুলগুলোর মিষ্টি পবিত্র সুবাসে চারপাশটা মোমো করছে। মেহনুর ডিভানে পিঠ ঠেলিয়ে পা দুটো বাতিকে একত্র রেখে বইয়ের দিকে মন দিল। কখন যে বইয়ের শব্দমালায় ডুবে গেল সেই শুকনো হুঁশও ওর হলো না। সবাই একে একে ঘুম থেকে উঠে নিজেদের হাত মুখ ধোয়ার কাজ সেরে ফেলল। সকালের নাস্তার জন্য অপেক্ষা করাতেই ম্যানেজার জানালো দূরের কটেজটার খাবার এসে যাবে। সবাই সেদিকটায় যাওয়ার জন্য পা বাড়িয়ে দেখে ডিভানের দিকটায় একাকীভাবে মেহনুর বসে আছে। তৌফ মেহনুরের অবস্থা দেখে সবার দিকে ইশারা করে দিল। সবাই ওর ইশারা দেখে মেহনুরের উপস্থিতি পেয়ে চুপচাপ গোল টেবিলের চলে গেল। শাহনাজ নিজের রুমে চুল সজ্জা করছে। সাবা নিজের শাড়ি ঠিকঠাক করে মুখে হালকা প্রসাধন লাগাচ্ছে। অন্যদিকে সুরাইয়া গোমল মুখে দুপুরের জন্য শাড়ি সিলেক্ট করছে। মাহাতিম সদ্য ব্যায়াম শেষে জগিং করতে করতে রিসোর্টের গেটটা দিয়ে ঢুকলো। পরনে কালো রঙের এক্সারসাইজ ট্রাউজার, গায়ে ব্র্যান্ডের মেরুন টি শার্ট, পায়ে কালো কালারের স্নিকার পরা ওর, যার সোল্ট মূলত সাদা এবং জুতার ফিতাগুলো ডোরাকাটা ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রোদের কিরণে চিকচিক করছে। চুলগুলো ঘাম ভিজে কপালের সাথেই লেপ্টে আছে। পাতলা সুন্দর ঠোঁট দুটো জগিংয়ের জন্য হালকা নিঃশ্বাস ছাড়ছে। গেটের কাছ থেকে কটেজের জন্য বাম দিকে পা চালাবে অমনি দূরের সেই কটেজের দিকে চোখ পড়ে। মাহাতিম কিছু খেয়াল করলেও সেদিকে ঠিক করে তাকায় না, সোজা নিজের কটেজের দিকে চলে যায়। নাস্তার জন্য সব কিছু রেডি হয়ে গেলে মাহাদির তাড়নার সেই কটেজের টেবিলে এসে পড়ে। সিয়ামের বাঁ পাশে খালি চেয়ার পেয়ে চেয়ারটার তখন টেনে বসে। পুরো টেবিল জুড়ে নানা পদের ভর্তা সাজানো, একপাশে সালাদের বল রাখা। খিচুড়ির বিশাল হাঁড়িটা তখন দুটো ওয়েটার মিলে ধরে আছে। আরেকজন ওয়েটার সবার কাছে গিয়ে প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে। গোল টেবিলের বাঁ পাশে ছেলেরা বসেছে, ডান পাশটা নিয়ে মেয়েরা বসেছে। শাহনাজ এসে চেয়ার টেনে বসতেই মেহনুরের জন্য ডাক পাঠিয়ে টেবিলে আসতে বলে। মেহনুর বইটা বন্ধ করে ওদের টেবিলের দিকে চলে আসে। সবাই যখন খাবারের বিভিন্ন পসরা নিয়ে মেতেছে তখন মেহনুর নীতির পাশে চেয়ারে খালি পেয়ে সেটা টেনে চুপচাপ বসে। প্লেটের উপর খিচুড়ির পরিমাণ দেখে মেহনুর ইতস্ত করতে থাকে। ধোয়া ওঠা খিচুড়ির উপর আঙ্গুল দিয়ে নাড়তে থাকতে নীতি বিষয়টা লক্ষ্য করে বলে, মেহনুর, কোনো সমস্যা? তুমি খাচ্ছ না যে? খিচুড়ি কি বেশি গরম? নীতির প্রশ্ন শুনে এতক্ষণ পর শাহনাজ মেহনুরের প্লেটের দিকে নজর দিল। ওর প্লেটের দিকে তাকাতেই শাহনাজ নীতির উদ্দেশ্যে হাসি দিয়ে বলল, ও তো এত খিচুড়ি খেতে পারবে না, ওর প্লেট থেকে কিছু কমাও।
শাহনাজের হাসি সুলভ কথার সবাই হাসি না দিয়ে উল্টো চোখ বড় করে ভীষ্ম তার ভূত হলো। মাহাতিম একবারের জন্য মেহিনুরের দিকে না তাকালো। এবার ঠিকই ওর দিকে দৃষ্টি রেখে দেখল প্লেটে যেতটুকু খিচুড়ি দেওয়া হয়েছে সেটা একদম মাহাদির প্লেটের সমপরিমাণ। যেখানে মাহাদি একদম গগরাসে ভর্তা মাখিয়ে খাওয়া শুরু করেছে সেখানে নাকি মেহিনুরের উল্টো খিচুড়ি কমাতে হবে। নীতির সাহায্য নিয়ে শাহনাজ মেহিনুরের প্লেটটা থেকে আধা পরিমাণ কমিয়ে ফেলল। বাকি আধা পরিমাণ নিয়ে মেহিনুর ধীরে সুস্থে খাওয়া শুরু করলো। মাহাতিম ওর সম্পূর্ণ অবস্থা দেখে নিজের খাওয়াটা ঠিকমতো করতে পারছিল না। এদিকে কানের কাছে চোরের মতো সিয়াম বলে উঠল, মামা তোমার মুরগির তো হ্যাপি ফিট দিতে হইব, তাড়াতাড়ি একটু বকে টানো, এইভাবে চললে তো তোমার সামলাইতে পারবো না। মাহাতিম প্লেটের দিকে তাকিয়ে খিচুড়ি মাখানো অবস্থায় ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর সিয়ামের উদ্দেশ্যে নিচু গলায় শক্ত কণ্ঠে বলল, খিচুড়ি খাচ্ছি সেটার দিকে নজর দে, আশেপাশে কি হচ্ছে সেটার জরিপ এনে আমার কানে ঠুকে দিবি না। সিয়াম এই কথা শুনে মুখ ভর্তি খিচুড়ির লোকমা নিয়ে ফিস ফিস নাক দিয়ে শব্দ করে হাসতে লাগলো। সিয়ামের নাকে টাইপ হাসি দেখে চোয়াল নাড়াতে নাড়াতে ফারিন বলে উঠল, তুমি নাক দিয়ে ভটভটি গাড়ির মতো শব্দ করছো কেন? ফারিনের ইজ্জত মার্কা কথা শুনে সিয়াম সাথে সাথে মুখটা কুঁচকে নিল। তাড়াতাড়ি মুখের খিচুড়ি গিলে ফারিনের জন্য কিছু বলবে তার আগে সৌভিক গলা নামিয়ে মাহাতিমের জন্য সবার অগোচরে বলল, মেহনুরের খাওয়ার অবস্থা দেখ বন্ধু, ও তো কিছুই খায় না, ওর চেয়ে আমাদের মাহাদি আলহামদুলিল্লাহ ভালোই খায়, ওর দিকে খেয়াল রাখ মাহাতিম, মেয়ে মানুষ এত কম খাওয়া ঠিক না। ব্যাপারটা নিয়ে মাহাতিম নিজের মনে চিন্তা করছিল। হঠাৎই সৌভিকের কথায় ভ্রু কুঁচকে কাটকাট সুরে প্রশ্ন করল, আমি খেয়াল রাখবো মানে? ও আমার কে হয় যে খেয়াল রাখতে হবে? মাহাতিমের ভ্রু কুঁচকানো অবস্থা দেখে সৌভিক একপাশে হাসি দিল। কোনো উত্তর না দিয়ে খাবারের জন্য তীব্র মনোযোগ দিলে মাহাতিম আর কিছুই বলল না। সবাই নিজেদের খাওয়া শেষ করে আজকে কি কি ফুর্তি করা যাবে সেটা নিয়ে শলা পরামর্শ শুরু করলো। মেহিনুর একা একা আবারও ডিভানে বসে উপন্যাসের বই খুলল। খাওয়ার সময় চুলগুলো খোপা করছিল, সে চুলগুলো মেলে দিয়ে পা দুটো আগের মতো উঠিয়ে নিল। এদিকে কটেজের বাইরে চেয়ার টেনে ছেলে মেয়ে সবাই মিলে বহু বিষয় আলোচনা করছে। কালকের ক্লান্তিটা একধো রয়ে গেছে বিধায় আজও সবাই রেস্ট নিচ্ছে। তবে সবাই মিলে মুভি দেখে আজকের দিনটা রিসোর্টে কাটিয়ে কাল দুপুরে নদীতে নেমে গোসল করবে। বিকালের দিকে নদী তীরে বসে ছোটোখাটো খাবারের আয়োজন করা হবে। নদীতে গোসলের ব্যাপারে সবাই হইচই সমাগ্র করে প্রফুল্ল হলেও শাহনাজ প্রথম দফায় দ্বিমত পোষণ করল। কিন্তু সকলের চাপাচাপি এবং সাবার জোরাজোরির বহু বছর পর নদীতে নামার জন্য রাজি হলো। মাহাতিম সবার কথায় চুপ করে শুনে যাচ্ছে, নিজ থেকে কোনো বাড়তি কথা এখন পর্যন্ত বলেনি। হাতে কোকাকোলার ক্যান নিয়ে সবার ব্যস্ত আলোচনার মধ্যে থেকে চোখ দুটো মেহনুরের দিকে রাখল। সেদিকে দৃষ্টি রেখে ডান হাতের লাল ক্যানটা ঠোঁটের কাছে ছোঁয়ালো। ছোট্ট এক চুমুক দিয়ে ডিভানে বসা মেহনুরের দিকে তাকিয়ে রইল। কাল রাতে এই মেয়েটা কেমন করে রুমে এসে পড়ল সেটাই এখন চিন্তা করছে মাহাতিম। শুধুমাত্র চাচাতো বোনের জন্য চিন্তা করে ওর রুমে কথা শোনাতে এসেছিল, এটা ভাবলে ওর ভীষণ হাসি পায়। সেই হাসির জন্যই ঠোঁটের কোণে হাসি ঠেলে আবারও ক্যানে চুমুক দিল মাহাতিম। কিন্তু হুট করে কোত্থেকে মাহাদি এসে দাঁড়ালো। সে এসে মাহাতিমের হাত থেকে ক্যান কেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, তোমার ফোন কোথায় ভাইয়া? ফোন দাও, তুমি ইচ্ছে করে ফোন লুকিয়ে রেখেছ, আমি তোমার বালিশের নিচে ফোন পাইনি। মাহাতিম ওর আচরণ দেখে প্রথমেই খুব বিরক্ত হয়ে গেল। হুট করে মুখের ক্যানটা কেড়ে আবার বড় গলায় মোবাইলের জন্য যাচ্ছে মাহাতিমের এক দফা তুড়ি বাজিয়ে শক্ত গলায় তর্জনী তাক করে বলল, ক্যান ফেরত দে। আর তুই কিসের মোবাইল চাচ্ছিস? ফোনের ব্যালেন্স 2 দিনের মধ্যে কত গিলেছিস ধ্যান আছে? তোর কি বয়স হয়েছে মোবাইলের ধরার? একটা চড় মেরে দাঁত ফেলে দেব ফাজিল। মাহাদি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে ধীর গতিতে পা পিছিয়ে কটেজের দিকে যেতে লাগলো। মাহাতিম বারবার বলল ক্যান ফেরত দিয়ে যেতে, কিন্তু মাহাদি সেটা দিল না। মাহাতিমের কথাও একদম শুনল না। মাহাদি সোজা পা ঘুরিয়ে কটেজের দিকে ঢুকে মেহনুরের দিকে ছুটে গেল। মেহনুরের পাশে ধপ করে বসলে মেহনুর চমকে গিয়ে বই বন্ধ করে দিল। মাহাদির দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকাতে ফিক করে হেসে দিয়ে
ওর টুকটুকে গাল দুটো ধরে বলল, আজকে তোমার কি কি করার প্ল্যান আছে বলো তো? কিভাবে আজকের দিনটা কাটানোর ইচ্ছা আছে তোমার? মাহাদি বেশ ভাব দেখিয়ে ডান হাত দিয়ে চুলের ব্যাক ব্রাশ করলো, একদম মাহাতিমের মতো স্টাইলটা কপি করে ঢং দেখিয়ে বলল, ও হে সুন্দরী, চলো আমরা পুকুর পাড়ে গিয়ে বসি। আজ যে সবাই মিলে নদীতে গোসল করব, জানো? জানো না? চলো চলো, আমার হাতটা ধরো, তোমাকে নিয়ে সুন্দর রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আসি। মাহাদির এমন ঢঙের কথা শুনে মেহনুর খিলখিল করে হেসে দিল। ঠোঁট চওড়া করে সাদা উজ্জ্বল দাঁতগুলো উকি দিয়ে ওর হাসির জৌলুস যেন বাড়িয়ে দিচ্ছিল। মাহাতিম এতক্ষণ আলোচনার দিকে মন দিলেও হঠাৎ বাঁ কান দিয়ে সুরালো হাসির শব্দ শুনে খানিকটা চমকে গিয়ে তাকালো। যে দৃশ্যটা চোখের সামনে সে দেখতে পেল, একটুও প্রস্তুত ছিল না সেটা দেখার জন্য। মাহাতিম অপলক দৃষ্টিতে মেহনুরের হাসির দিকে তাকিয়ে রইল, ড্যাব তাকিয়েই রইল। এদিকে বুকের যন্ত্রণা ওর হাসির শব্দ শুনে ধুকপুক ধুকপুক করছিল। মেহনুর ছোট্ট মাহাদির গাল দুটো ধরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল, চুলগুলোতে নরম চিকন আঙ্গুল দিয়ে এলোমেলো করে হাসি দিয়ে থাকলো। কিন্তু মাহাদির সঙ্গে আর পুকুর ঘাটে দেখতে গেল না। মাহাদি এই নিয়ে মন একটু খারাপ করলেও পরক্ষণে উদাস অবস্থায় কাটিয়ে ফেলল। মেহনুর পাশে সেই লাল ক্যানটা ওভাবেই রেখে মনের ভুলে চলে গেল। মাহাতিম দূর থেকে সব দেখলেও হঠাৎ সাবার ডাকে সাড়া দিতে মুখ ঘুরিয়ে ফেলল। এদিকে মেহনুর গলা ভেজানোর ইচ্ছায় যখন বই বন্ধ করে এদিক ওদিক তাকাতে লাগলো, তখনই তার পাশে একটা লাল ক্যান দেখতে পেল। মাহাদি যে ভুলবশত ক্যান রেখে গেছে সেটা ভালোভাবে বুঝতে পারল। মাহাতিম সাবার কথাটা মন দিয়ে শুনে নিজের অভিমত প্রকাশ করে আবারও মেহনুরের দিকে তাকানোর জন্য দৃষ্টি রাখল, কিন্তু চোখের কটর স্থির হয়ে অবাকের চূড়ান্তে পর্যায়ে ধাপে ধাপে পৌঁছাতে লাগলো যেন। অজান্তেই ঠোঁট ফাঁক করতে করতে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল। ক্যানের যে জায়গাটায় মাহাতিম ঠোঁট লাগিয়ে চুমুক দিয়েছিল, ঠিক সেই জায়গায় ঠোঁট বসিয়ে একটু একটু করে কোক খাচ্ছে মেহনুর। ডান হাতে ক্যানটা 5 আঙ্গুলে ধরে বাম হাতে বইটা নিয়ে নিবিড়ভাবে পড়ছিল। মেহনুরের অগত্য সারে দূরের একটা চেয়ারে বসে মাহাতিম অদ্ভুত প্রাপ্তিতে হাসছিল। সেই মনোরম প্রাপ্তিমূলক হাসিটা দেখলে মেহনুর লজ্জায় লাল টুম্পা হয়ে যেত। দুপুরের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। সবাই নিজেদের পোশাক আশাক বিছানায় রেডি রেখে মাঠে জড়ো হলো। শাহনাজ এবার জোর জবরদস্তি করে সুরাইয়াকে ডেকে আনলো। সুরাইয়া এসে দেমাক দেখিয়ে বলল, আমি তোমাদের সাথে ফান করতে আসিনি, আমাকে দুটো ছবি তুলে দিবে তাতেই হবে, আমি একা একাই নদীতে গোসল করতে পারবো। ওর কথার ধরনটা কেউ পছন্দ না করলেও কেউ সেটা মুখের আভাসে একটু প্রকাশ করলো না। সবাই হাসি মুখে নদীতে গোসল করার আনন্দ উদযাপন করতে সেদিকে দল বেঁধে ছুটল। তোফরা এক দৌড়ে মেরে আগে নদীতে চলে গেল। তারপর চলল শাহনাজের দল, শাহনাজদের পেছনে নিতিদের দল, এবং সবশেষে ঢিলামির মতো পেছনে পড়ে গেল মেহনুর। মেঠো পথটা ঘাস দ্বারা আবৃত, ডানে সারি সারি বটগাছ সাজানো। বাম পাশে একটা পুকুর শেষ হয়ে আরেকটা পুকুর শুরু হচ্ছে। সূর্যি মামা মাথার উপর দারুণ উত্তাপে ফেটে পড়েছে। সবাই দ্রুত পা চালিয়ে নদীর তীরে চলে গেল। মেহনুর চারপাশে প্রকৃতি দেখতে দেখতে ধীরভাবে এগোতে লাগলো। গাছের পাতাগুলো কাল রাতের বৃষ্টির জন্য সতেজ লাগছে। রাস্তাগুলো মাটির সদা গন্ধে আরও প্রাণঞ্চল ঘ্রাণ ছড়াচ্ছে। এদিকে শর্ট পড়ুয়া লম্বাটে মানুষটা পেছন পেছন হেঁটে আসছে, সেদিকে খেয়াল নেই ওর। মেহনুরের থেকে প্রায় 7-8 হাত দূরে তখন মাহাতিম হেঁটে আসছিল। সাদা শাড়িটা দেহের সাথে মিলেমিশে আছে। সেই শাড়ির গোলাপি মোটা পার্টি গোলাপের মতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। চুলগুলো সম্পূর্ণ বাঁদিকে টেনে সামনে এনে রেখেছে। গোলাপি ব্লাউজটা যেন ফর্সাটে পিঠটা একদম আবৃত্তি করে দিয়েছে। কোমরের দিকটাও জবুতবু করে ঢেকে রেখেছে। মাহাতিম হাঁটতে হাঁটতে পায়ের গতি একটু বাড়িয়ে মেহনুরের ডান পাশে চলে আসলো। মেহনুর হঠাৎ ডান দিকে কারোর উপস্থিতি পেয়ে তৎক্ষণাৎ চোখ তুলে মাহাতিমের দেখতে পেল, কিন্তু মুখে কিছু না বলে আবার চোখ নামিয়ে মাটির দিকে দৃষ্টি ফেলে হাঁটতে লাগলো। মাহাতিম কথা বলার ইচ্ছাটাকে চেপে না রেখে হালকা একটু কেশে নরম গলায় বলল, তোমরা কখন থেকে শাড়ি পরা ধরো?
আমার মনে হলো ঠিক কোনো বয়সটা থেকে শাড়ির জন্য প্রেশার আসে। মেহনুর প্রশ্নটা শুনে ঢোক গিলে নিল, কিন্তু দৃষ্টি তুলে তাকালো না। নতমুখে ঠান্ডা সুরে শান্ত ভঙ্গিতে বলল, বয়স 10 হলে শাড়ি পরতে হয়, কিন্তু কেউ চাইলে আরও ছোট থেকে অভ্যাস করতে পারে। মাহাতিম এমন উত্তর শুনে মনের ভেতরে খচখচ করা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কবে থেকে অভ্যাস করেছো তাহলে? মেহনুর এবার নির্দ্বিধায় ভঙ্গিতে উত্তর দেয়, 9-এর মাঝামাঝিতে। তোমাদের এখানে তাহলে মেয়েদের বিয়ের বয়স কত? বাল্যবিবাহ প্রথা আছে নাকি? মেহনুর প্রথম দুটো প্রশ্ন সহজভাবে দিলেও এই প্রশ্ন শুনে মনের ভেতরে মারাত্মক একটা কামড় দিল। একসঙ্গে থেমে থেমে দুটো ঢোক গিলে হাত দুটো মুচলেকা করতেই বলল, আছে। মাহাতিম আবারও তার একপাশের ভঙ্গির তীক্ষ্ণ হাসিটা দিল। এরপর কিছু সময় চুপ থেকে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে তাকালো। মেহনুর যে প্রচণ্ড উৎকণ্ঠায় কাচুমাচু করছে সে ওর মুখ না দেখেও বলে দেওয়া যাচ্ছে। ওকে আরও বিপাকে ফেলতে মাহাতিম ইচ্ছে করেই বলল, আমার মা তো ছোট বয়সী বউয়ের জন্য ডেসপারেট হয়ে গেছে, ভাবছে এখান থেকে বউ বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বুঝছো মেহনুর, আফরিন, আমার ছোট বয়সী বউ নিয়ে সংসার করার রুচি নেই, এজন্যই মা পিছিয়ে আছে। না হলে মা সম্ভবত তোমার বড়জন সাবাকে তুলে নিয়ে যেত। মাহাতিম কথাটা শেষ করতে মেহনুরের দিকে তাকালো, কিন্তু মেহনুর সেই যে চোখ নত করে রেখেছে সেই চোখ ভুলেও উপরের দিকে উঠল না। মাহাতিম ওর মনের অবস্থা বোঝার জন্য একটুও চেষ্টা করলো না। কালকে যে 3 দিনের শেষ দিনটা রাত পোহালে এসে যাবে, তখন সব কিছু খোলাখুলি ওকে বুঝিয়ে বলবে। আর কালকেই হবে সমস্ত ঘটনার শেষ দিন। এরপরে হয়তো এখান থেকে প্রফুষ্টিত ফুলটি নিজের বক্ষস্থলে আগলে রেখে আদরে আদরে সঙ্গে নিয়ে যাবে। নয়তো ক্লেশযুক্ত মনে ভীষণ কঠোর হয়ে আজকের এই দিনগুলো হামেশার জন্য মুছে ফেলবে। মাহাতিম আনসারির সবই পারবে, শুধু কারোর মনের অধিকার জোরপূর্বক নিজের করে বেঁধে রাখতে পারবে না। দুজন হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে সবার সাথে যুক্ত হলো। মেহনুর শাহনাজের সাথে মিলিত হয়ে নদীর অবগাহনে বহু বছর পর গা ভিজালো। ছেলেরা সাঁতারের রেশ লাগিয়ে বেশ দূরে চলে গেল। মেয়েরা কোমর পর্যন্ত পানিতে নেমে আনন্দ করতে লাগলো। কিন্তু মেহনুর নিজের চিন্তায় বিভোর হয়ে বারবার মুঠোভর্তি পানি তুলে সেই পানির দিকে তাকিয়ে রইল। উদাস হয়ে যাওয়া মনটা আরও নিকষ কালো অন্ধকারের মতো ঘুটঘুটে ঠেকতে লাগলো। সবাই নদীতে গোসল সেরে রিসোর্টমুখী হলে মেহনুর কেন জানি সবাইকে ফেলে আগে আগে চলে গেল। মাহাদির বাদরামির জন্য মেহনুরের দিকে খেয়াল রাখতে না পেরে রিসোর্টের পৌঁছে দেখল মেহনুর ভেজা শরীর আঁচলটা দিয়ে গা ঢেকে কটেজের সিঁড়িতে বসে আছে। সাবা, শাহনাজ, সুরাইয়া ওকে কী হয়েছে প্রশ্ন করলে মেহনুর জানায় বাড়ির কথা মনে পড়ছে, তাই দ্রুত এখান থেকে চলে যেতে চায়। শাহনাজ ওর মাথায় হাত বুঝিয়ে দিল। সাবা ওকে সুন্দর করে বুঝিয়ে বলল, আর মাত্র কালকে দিনটা আছে, তারপর সবাই এখান থেকে চলে যাচ্ছে। 3 বোন একসাথে ভেজা কাপড়ে কটেজে ঢুকলেও সবাই নিজ নিজ রুমে চলে যায়। শাহনাজরা কটেজে ঢুকে গেল। মেহনুর পা থামিয়ে এক পলকের জন্য পিছু ফিরে তাকালো। মাহাতিমের হাত ভেজানো দরজার দিকে তাকিয়ে ছোট বন্ধ করে দৃষ্টি নামিয়ে রুমের দিকে চলে গেল। কাল সব কিছু শেষ দিন।